সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশিকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেপসিস ইন ক্রিটিক্যাল কেয়ার, সচেতনতা এবং পূর্ব শনাক্তকরণ জীবন বাঁচায়। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ইউনাইটেড হসপিটালের কোভিড আইসিইউ এর ইনচার্জ এবং জেনারেল আইসিইউ অ্যান্ড ইমার্জেন্সির অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর আমিনা সুলতানা। ডক্টর আমিনা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার লি হেলথের মেডিকেল ডিরেক্টর ডক্টর আবু সাইদ মোহাম্মদ ফিরোজ। ডক্টর ফিরোজ, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। জি, প্রথমে যেতে যাচ্ছি আমি ডক্টর আমিনা সুলতানার কাছে। ডক্টর সুলতান, আপনি কি আমাদের বলবেন আসলে সেপসিস এই জিনিসটা হয়তো অনেকের কাছে নতুন শুনতে পারবেন, তো সেপসিস জিনিসটা কি আসলে? সেপসিস কথাটা যদি বলি, এটা সামথিং রিলেটেড টু ইনফেকশনের সাথে রিলেটেড। হ্যাঁ, এখন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ইভেন এটা ডেফিনিশন নিয়েও কিন্তু ইভেন ডক্টরদের মধ্যেও অনেক কনফিউশন আছে, ডেফিনিশন চেঞ্জ হয়েছে। তবে সাধারণ ভাষায় আমি যদি বলি, ইনফেকশন আমরা সবাই বুঝি, একটা যে কোনো মানুষের নিউমোনিয়া হয়, ইউরিনে ইনফেকশন হয়, ইনফেকশনগুলোকে আমরা কিন্তু সবাই বুঝতে পারি। কিন্তু ইনফেকশনের কারণে যদি ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্স হয়, সেটা লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন, সেটাকেই আমরা সেপসিস বলি। তার মানে সেপসিসের মধ্যে দুইটা জিনিস ডেফিনিশনেই খুব ইম্পর্টেন্ট কথা চলে আসলো। একটা হলো এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, আর এটা হলো ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্স। লাইফ থ্রেটনিং তো বলার কিছু নাই, সবাই বুঝে হোয়াট ইজ লাইফ থ্রেটনিং কন্ডিশন। এখন যদি বলি যে ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্সটা আসলে কি, একটা ইনফেকশন হলে পরে সেটা যদি রেগুলেটেড হোস্ট রেসপন্স হতো, তাহলে কিন্তু ইনফেকশনের শুধু যে ব্যাকটেরিয়া বা যে অর্গানিজমটা আমাকে অ্যাটাক করেছে সেই অর্গানিজমের এগেনস্টেই বডি কাজ করতো এবং সেই অর্গানিজমটাকে ডিস্ট্রয় করতো এবং আমাদের ইনফেকশনগুলো কিওর হয়ে যেত। কিন্তু ডিসরেগুলেটেড রেসপন্স মানে হলো সেই ব্যাকটেরিয়া বা সেই অর্গানিজমকে কিল করতে গিয়ে বডি নিজেই নিজের কিছু ক্ষতি করে ফেলছে এবং আমরা সেটাতে সাফার করছি। সেজন্য এটা লাইফ থ্রেটনিং কন্ডিশন এবং এই সাফারিংয়ের বেশ কিছু ক্লিনিক্যাল সিমটম আছে, যেটা দেখে চিকিৎসকরা আগেই ডায়াগনোসিস করে ফেলতে পারেন যে এই পেশেন্টটা সেপসিসে ভুগছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর ফিরোজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সেপসিস চিকিৎসার ব্যবস্থাপনাটা আসলে কতটা ব্যয়বহুল অথবা বিশ্বব্যাপী কতটা প্রচলিত অথবা কতটা সহজসাধ্য? আমি প্রথমে আমি I want to thank very much my colleague who presented. খুব সুন্দরভাবে উনি বলেছেন, এই যে ডিসরেগুলেটেড জিনিসটা এত সুন্দরভাবে উনি এক্সপ্লেন করেছেন। তো আপনি আমাকে চিকিৎসা সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে চিকিৎসা খুব সিম্পল, কিন্তু প্রবলেমটা হলো যে আপনার আর্লি রেকগনিশন। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আপনার নিউ ইয়র্কের ল্যাংহর্ন মেডিকেল সেন্টার NYU ইজ ওয়ান অফ দ্য বেস্ট আপনার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে একটা 12 বছরের ছেলে আপনার ওই বাস্কেটবল খেলার সময় একটু ল্যাসেরেশন, একটু আঁচড় লাগছিল। তারপরে হসপিটালে গেছে, হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দিয়েছে। জ্বর ছিল, ওরা বলেছে এটা ভাইরাস। তারপরে সেই ছেলে যার 12 বছর বয়সে বাসায় যে তারপরে আলটিমেটলি হি ডাইড আপনার। তো সেপসিসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার যে সচেতনতা, মানে early awareness, for both for the doctors and the patients also. মানে পেশেন্টদের জানতে হবে সেপসিস কি, ডাক্তারদের জানতে হবে, যাতে আমরা মিস না করি। কারণ ওই যে আপনার যখন ডিসরেগুলেটেড রেসপন্স হয়ে যায়, তখন আর চিকিৎসা আমাদের হাতের বাইরে চলে যায়, তখন আর কোনো চিকিৎসা থাকে না। কারণ তখন আপনি অনেক প্রকার অ্যান্টিবায়োটিক দিতে পারেন, ব্লাড প্রেশার কমে যায়, আমরা ভ্যাসোপ্রেসার ইউজ করি, কিন্তু ওয়ান্স আপনার ওই ডিসরেগুলেটেড রেসপন্সের যদি বেশি চলে যায়, তখন মোস্ট অফ দ্য ট্রিটমেন্টটা আপনার কাজ করে না। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আগের থেকে জানতে হবে, যেমন কথা হলো ধরেন একজনের ইউরিন ইনফেকশন হয়েছে অথবা নিউমোনিয়া হয়েছে, তো আমাদের বডির ইমিউন সিস্টেম যেটা আছে সে এটা আপনার ফাইট করতে পারে, কিন্তু যখন এটা ফাইট করতে পারে না, যখন ডিসরেগুলেটেড হয়ে যায়, যেমন ডাক্তার সাহেব বলছেন যে যে সাইটোকাইন গুলো তৈরি হয় তো বডিকে ক্ষতি করে ফেলে। তো বেসিক্যালি আমরা চিকিৎসা করি অ্যান্টিবায়োটিক দিয়ে, মানে কারেক্ট অ্যান্টিবায়োটিক দিয়ে। আর
অনেক সময় ব্লাড প্রেশার কমে যায়, ওই জন্য ফ্লুইড দিতে হয় আর অ্যান্টিবায়োটিক, এটাই হলো চিকিৎসা। তো এখন কথা হলো কি, ঢাকার মতো জায়গায় তো আপনার সেপসিস চিকিৎসা করা যাবে, কিন্তু গ্রামে গঞ্জে তো চিকিৎসা করতে হবে আপনার সেপসিসের। তো ওই জন্য আর্লি অ্যাওয়ারনেস। আর যদি আপনি দেখেন এখন যে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার কোনো ব্লাড টেস্ট দরকার হয় না সেপসিস ডায়াগনোসিস করার জন্য। আমরা একটা টার্ম ইউজ করি সোফা, ওইটা তিনটে জিনিসই করে, যে আপনার আপনার মেন্টেশন কেমন আছে, আপনি কমিউনিকেট করতে পারছেন নাকি, কিংবা আপনার রেসপিরেটরি রেট কত আছে, আর ব্লাড প্রেশার কত, এগুলো যদি হয়ে যায়, কোনো ব্লাড টেস্ট দরকার নাই সেপসিস ডায়াগনোসিস করার জন্য। তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেপসিস, মানুষ মারা যায়, এটা আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে একটু দেরি করে ফেলি। আর ওই চিকিৎসার ব্যাপারে আপনার ওই অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, তো এটা তো আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, যে ঢাকার বাইরে কিভাবে এটা আমরা চিকিৎসা করতে পারি সেটাই। জি ডক্টর ফিরোজ, Thank you. আপনাকে ধন্যবাদ। ডক্টর আমিনা, ডক্টর ফিরোজ বলছিলেন যে আর্লি অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, এই অ্যাওয়ারনেসটা কোন পক্ষ থেকে, রোগীদের পক্ষ থেকে নাকি চিকিৎসকদের পক্ষ থেকে? এটা আসলে দুপক্ষ থেকেই আসতে হবে, তবে আরও অনেকগুলো পক্ষ আছে। বাংলাদেশে যদি আমি একদম কারেক্টলি পয়েন্ট আউট করি, সেপসিসে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, আমি একটা টারশিয়ারি হসপিটালের ক্রিটিক্যাল কেয়ারে কাজ করি, আমি কোভিড আইসিইউ ইনচার্জ। তো আমার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্টটা আসে, বাট এই পেশেন্টটা কিন্তু বিভিন্ন হাসপাতালের বিভিন্ন স্টেজ ঘুরে ঘুরে এসেছে। তারও আগে বাংলাদেশের কনটেক্সটে সে কিন্তু বাসায় বসে যে কোনো ফার্মেসিতে গিয়ে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়াই, একজন লাইসেন্সড ফার্মাসিস্টের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনছে, অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে। সেটার ডোজ, এক্স্যাক্ট ডোজ সে জানে না, এক্স্যাক্ট ডিউরেশন সে জানে না। প্রবলেমটা কিন্তু শুরু হলো অনেকটা এখান থেকেই। প্রথম আমরা যেই জিনিসগুলো দেখি, আমরা আইসিইউতে কিছু লিমিটেড অ্যান্টিবায়োটিকের বাইরে আসলে আমাদের হাতে খুব বেশি নেই। গত কয়েক বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু পৃথিবীতে আসেনি, অ্যান্টিবায়োটিকের কোনো রেভলিউশন হয়নি, কিন্তু ব্যাকটেরিয়ারা কিন্তু প্রতিদিন শক্তিশালী হচ্ছে এবং ওদেরকে শক্তিশালী করছে কিন্তু আমরাই। আমাদের এই যে অ্যাওয়ারনেসের অভাব, আমরা সামান্য সর্দি, কাশি, জ্বর, যে কোনো ফ্লু, এইসবে যখন একটা অ্যান্টিবায়োটিক কিনি এবং সেটা কারো পরামর্শ ছাড়া সেটা গ্রহণ করি, সেটা ডোজ, ডিউরেশন কিছুই মেনটেন করি না, আমরাই কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে এবং রেজিস্ট্যান্ট হতে সাহায্য করলাম। এটা গেল একটা দিক। এটা হলো আমাদের রুগীদের অ্যাওয়ারনেসের ব্যাপারে। এটা বলতে পারেন যে জাতীয় অ্যাওয়ারনেসেরও ব্যাপার, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিন্তু এখন গ্লোবাল হেলথ প্রবলেম। তাহলে এই যে সমস্যাটা শুরু হলো ব্যক্তিগত পর্যায় থেকে, আমি শুরু করে ব্যক্তিগত পর্যায় থেকে। একটা বাচ্চা ডায়রিয়া হচ্ছে, তাকে ওর স্যালাইন দিতে হবে, কিন্তু পাশাপাশি যতক্ষণ মা তাকে অ্যান্টিবায়োটিক না দিতে পারছে বা ফ্যামিলি অ্যান্টিবায়োটিক না দিতে পারছে, ওই ডাক্তারের চিকিৎসাকে তারা চিকিৎসাই মনে করে না, এবং তখন ডাক্তারের কথাই না, তখন ওই ফার্মেসির দোকানের যে লোক আছে তার কথাই তার একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছে। প্রবলেমটা কিন্তু এখান থেকেও শুরু হয়ে যাচ্ছে। এরপরে হলো আমরা এই সেপসিসটাকে সবসময় খুব প্রপারলি অ্যাড্রেস করি না। একটা পেশেন্টের জ্বর, কাশি হয়েছে, সে বাসায় আছে, চিকিৎসা নিচ্ছে, গুড, ভেরি গুড, কিন্তু যখন তার সেপসিসের সিমটমগুলো শুরু হয়ে যায়, তখন কিন্তু কিছু ক্লিনিক্যাল সিমটম দেখেই তাকে ডায়াগনোসিস করে তার ইমিডিয়েট ম্যানেজমেন্ট শুরু করে দিতে হয়। এক্ষেত্রে আপনার কোনো ব্লাড টেস্টের দরকার নাই, আপনার চিকিৎসা শুরু করার জন্য আপনাকে কোনো কিছু প্রুফ করার দরকার নেই। আপনার ইনফেকশন সাসপিশন আছে, আপনি কুইকলি 2-3টা জিনিস দেখে নেন, পেশেন্টের ব্লাড প্রেশার কেমন আছে, পেশেন্টের রেসপিরেটরি রেট কেমন আছে, পেশেন্টের মেন্টেশন কেমন আছে, এই 2-3টা জিনিসই কিন্তু যথেষ্ট আপনার ট্রিটমেন্ট শুরু করে দেওয়ার জন্য। ডাক্তার পর্যায় থেকে সচেতনতা শুরু হয়ে গেল ডাক্তার, এবং সেই ডাক্তার কিন্তু স্পেশালিস্ট ডক্টর নয়, সে যে কোনো এমার্জেন্সি মেডিকেল অফিসার বা এন্ট্রি লেভেলের যে কোনো ডাক্তারই হতে পারে, যে এই কয়েকটা জিনিস দেখেই কিন্তু চিকিৎসা শুরু করে দিতে পারে। এবং চিকিৎসা শুরুর আগে রিকোয়েস্ট যেটা থাকে আমাদের, যে অবশ্যই আপনি কালচার পাঠিয়ে দেবেন, কালচার পাঠানোর পর আপনি অ্যান্টিবায়োটিক শুরু করে দেবেন, ভলিউম রিসাসিটেশন শুরু করে দেবেন। এই কয়েকটা জিনিস কিন্তু একদম এন্ট্রি লেভেলেই হয়ে যেতে পারে। এখানে শুরু হয়ে গেল ডক্টরের অ্যাওয়ারনেস। এরপরে ধাপে ধাপে চলে আসতে থাকে, এবং আলটিমেটলি যখন আইসিইউতে আসে, তখন সত্যি কথা বলতে আমাদের হাতে খুব বেশি সুযোগ থাকে না।
তাহলে এন্ট্রি লেভেলে এবং পাবলিক লেভেলে অ্যাওয়ারনেস লেভেলে যদি কাজগুলো হয়ে যায় তখন কিন্তু হেলথ কস্ট বার্ডেনটা সোসাইটির উপর দেশের উপরে অনেক কমে যাবে। যে এই বিষয়ে কথা বলবো, আরও কথা বলবো বিরতির পরে। ডক্টর ফিরোজ, আপনি আমাদের সঙ্গে তখন বিরতির পরে আবারও আপনার কাছে আসবো। দর্শক সমাজটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর ফিরোজের কাছে। ডক্টর ফিরোজ, বলা হচ্ছে সেপসিস একটি লাইফ থ্রেটেনিং একটা বিষয়, তো জীবনকে আমরা কিভাবে বাঁচাতে পারি কেউ সেপসিস আক্রান্ত হলে? এটা আপনার সবচেয়ে, আমি আবারও বলবো যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর, নট টু গেট টু সেপসিস। আপনার যদি একবার সেপসিসে চলে যান তখন মেনলি যেটা হয়, সেপসিসে যে পয়জনগুলো তৈরি হয়, আপনার টক্সিনস যেগুলো তৈরি হয়, ওরা বেসিক্যালি আপনার সব অর্গানগুলোকে বন্ধ করে দেয়। ব্লাড প্রেশার কমে যায়, অক্সিজেন কমে যায়, তা আপনার ভাইটাল অর্গান যেগুলো আছে, ব্রেন, হার্ট, কিডনি, সব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো এখন যদি আপনার টার্সিয়ারি কেয়ার হসপিটালে আসেন, তো আমরা ফার্স্ট জিনিস যেটা করি, আমরা আপনার ডক্টররা উই মেক শিওর দ্যাট আমরা কারেক্ট অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কারণ ভুল অ্যান্টিবায়োটিক দিলে আপনার সে রোগী বাঁচবে না। আর তারপরে অ্যাট দ্য সেম টাইম আপনার তার আইভি ফ্লুইড দিতে হবে, দিয়ে ব্লাড প্রেশারটা আমরা বাড়াতে চেষ্টা করি যাতে প্রত্যেকটা অর্গানে ব্লাড পৌঁছাতে পারে। আর এর মধ্যে অনেক প্রবলেমে আপনার যদি অক্সিজেন মেনটেন না করতে পারি, তাহলে আমরা ভেন্টিলেটর ইউজ করি আপনার সাপোর্ট করার জন্যে। তো আমি বছর 3 আগে ইউনাইটেড হসপিটালে গেছিলাম, ওখানে আপনার মেড এ প্রেজেন্টেশন আপনার ওই অ্যান্টিবায়োটিক স্টিউয়ার্ডশিপ এর জন্যে। কারণ বাংলাদেশের ডাক্তারদের সেপসিস চিকিৎসা করা ইজ মাচ মাচ মোর ডিফিকাল্ট দেন আমরা, ফর আস ইট ইজ ভেরি ইজি। আমরা খুব সহজে এটা চিকিৎসা করতে পারি, কারণ আমাদের এত ড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম নাই। কারণ আমাদের এখানে ফার্মাসিস্টরা অ্যান্টিবায়োটিক দিতে পারে না। ওই যে মানুষকে বোঝানো, এটা আপনার গ্রাস লেভেল থেকে পাবলিককে অ্যাওয়্যার করতে হবে যে অ্যান্টিবায়োটিক সবসময় অ্যান্সার না। আপনার যত অ্যান্টিবায়োটিক ইউজ হবে তত আপনার ড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম থাকবে, আর আপনার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অ্যান্ড বাংলাদেশের ডাক্তারদের জন্য ইট হ্যাজ বিকাম এ বিগ চ্যালেঞ্জ, কারণ ওখানে নতুন অ্যান্টিবায়োটিক গুলো নাই, আর ড্রাগ রেজিস্ট্যান্স আপনার ইজ মাচ হায়ার, অনেক বেশি আমেরিকার চেয়ে। তো বাংলাদেশের ডাক্তাররা দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। আপনার তারা খুব উইথ দ্য লিমিটেড রিসোর্সেস অ্যান্ড সিভিয়ার ড্রাগ রেজিস্ট্যান্স। তো আমি যেটা মনে করি, বাংলাদেশ সোসাইটিকে এবং সবাইকে, পাবলিককে বোঝানো উচিত যে অ্যান্টিবায়োটিক যখন ডাক্তার দিবে না, দ্যাট ইজ দ্য রাইট থিং অ্যান্ড টু অ্যাকসেপ্ট ইট। আমাদের এখানেও হয়, আমার রুগী যদি অফিসে আসে, আমি যদি অ্যান্টিবায়োটিক ছাড়া পাঠিয়ে দিই, and the patient is not happy, কিন্তু এটা মানুষদের সচেতনতা বাড়াতে হবে। জি ডক্টর ফিরোজ, আপনি বলছেন অ্যান্টিবডির অ্যান্টি ড্রাগের কথা বলছিলেন, এটি কি একেবারে শেষ চিকিৎসা কিনা? না, আমি অ্যান্টিবায়োটিকের কথা বলছিলাম। অ্যান্টিবায়োটিক হলো ইনফেকশনের জন্য ইউজ করা হয়। আর ব্লাড প্রেশার যখন কমে যায়, আমরা কতগুলো ওষুধ ইউজ করি, আমরা ওগুলোকে ভ্যাসোপ্রেসার বলি। ভ্যাসোপ্রেসার দিয়ে আপনার ব্লাড প্রেশারটা বাড়াতে চেষ্টা করি। তো এইটা আপনার পারপাস ইজ টু মেনটেন দ্য অর্গান সাপোর্ট। কারণ আপনার যখন ব্লাড প্রেশার কমে যায়, ওই যে পয়জন গুলো আপনার আসে, টক্সিন গুলো, ওরা কি করে বডিতে আপনার অনেক সাইটোকাইন তৈরি করে, টিএনএফ এগুলো। তো তার থেকে ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার কমে গেলে আপনার কিডনিতে ব্লাড যাবে না, কিডনি বন্ধ হয়ে যাবে, লিভারে ব্লাড যাবে না, লিভার বন্ধ হয়ে যাবে। আর আপনি যেটা খুব ভালো ধরেছেন যে আবুল তাবুল বকছে, তার মানে ব্রেনে ব্লাড যাচ্ছে না, ইউ সেড দ্যাট ভেরি ওয়েল, এটা আপনি খুব ভালো পিক আপ করেছেন। দ্যাট ইজ এ ম্যানিফেস্টেশন অফ অর্গান ডিসফাংশন। তো আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে জীবাণু মারার জন্য, আইভি ফ্লুইড দিতে হবে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য, আর ভ্যাসোপ্রেসার আমরা ইউজ করি, কতগুলো ওষুধ আছে আপনার ব্লাড প্রেশার সাপোর্ট করে, যাতে ভাইটাল অর্গানগুলো ব্লাড যায়। তো সেপটিক শক আপনার মর্টালিটি আপনার যদি ইজ ভেরি হাই, ক্লোজ টু 50% আপনার মর্টালিটি।
আপনি যে শকে চলে যান 50% of those patients will die. ডক্টর ফিরোজ আপনাকে ধন্যবাদ। ডক্টর সুলতানা, ডক্টর ফিরোজ বলছিলেন যে বাংলাদেশের চিকিৎসকদের এই চিকিৎসাটা একটু ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জ। আপনারা আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, কি বলবেন? আমি ডক্টর ফিরোজকে ধন্যবাদ জানাচ্ছি, উনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আসলেও বাংলাদেশে এই প্র্যাকটিসগুলো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের হেলথ সেক্টরে এইভাবে অ্যাওয়ারনেসগুলো নাই। আপনি দেখেন বিশেষ করে কোভিডের সময় আমি যেটা বলবো যে আপনি এখন টিভির চ্যানেল খুললেই সব জায়গায় দেখতে পাচ্ছেন বড় বড় সেলিব্রিটি তারা হ্যান্ড ওয়াশিং শেখাচ্ছে। হ্যাঁ, সেপসিস প্রিভেনশনের সবচেয়ে বড় হাতিয়ারই তো এইটা। এই যে অ্যাওয়ারনেসটা যেটা কোভিডের সময় তৈরি হয়েছে, এটা হয়তো আমাদেরকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট সলিউশন। একবার যদি পেশেন্ট সেপটিক শক নিয়ে আইসিইউতে চলে আসে, তখন প্রতিদিন হাজার হাজার টাকার ইনভেস্টিগেশন, প্রতিদিন হাজার হাজার টাকার অ্যান্টিবায়োটিক, ভ্যাসোপ্রেসার, তারপরে মর্টালিটি রেট হাই, এবং এটার কস্ট কিন্তু অনেক বড় হয়, অনেক লম্বা একটা কস্টের মধ্যে, এবং লম্বা সময়ের মধ্যে পেশেন্ট আইসিইউতে দীর্ঘ সময় থাকে, কস্ট বাড়তে থাকে, হেলথ কেয়ার কস্ট বাড়তে থাকে, বার্ডেন টু দ্য সোসাইটি বাড়তে থাকে। বাট এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি কিন্তু রুট লেভেলে মানে আমাদের লাইফস্টাইল প্র্যাকটিসে, জেনারেল পিপলের লাইফস্টাইল প্র্যাকটিসে আমরা সেপসিসের প্রিভেনশন করতে পারি। ইভেন যখন পেশেন্ট হসপিটালে চলে আসলো, হসপিটাল যে আমাদের ইনফেকশন কন্ট্রোল কমিটি আছে, ইনফেকশন কন্ট্রোল মেজার্সগুলো আছে, সেগুলো কিন্তু সেপসিসকে প্রিভেন্ট করতে হেল্প করতে পারে। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন আছে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আছে। পেশেন্ট সেপসিস নিয়ে হয়তো হসপিটালে আসেনি, এসেছে ট্রমা নিয়ে, এসেছে সার্জারি হওয়ার পরে পেশেন্টের সেপসিস ডেভেলপ করেছে। সেখানে কিন্তু হসপিটালের যে হসপিটাল আমাদের ইনফেকশন কন্ট্রোল প্রিভেনশনের যে আমাদের মেজারগুলো আছে, সেখানে ইম্পর্টেন্ট রোল আছে আমাদের অনেক বেশি। আমাদের তার মধ্যে বিশেষ করে আমি আইসিইউর কথা যদি বলি, আইসিইউতে হ্যান্ড হাইজিন, হ্যান্ড ওয়াশিং ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এই যে 20 সেকেন্ডের হ্যান্ড ওয়াশিং আপনার হাজার হাজার টাকার অ্যান্টিবায়োটিক, হাজার হাজার টাকার ল্যাব ইনভেস্টিগেশন কিন্তু সেভ করতে পারে। এটা আইন করে করা যাবে না, এটা ব্যক্তিগত সচেতনতা। আমি অ্যাজ এ আইসিইউ কনসালটেন্ট, আমার আইসিইউতে আমার নার্স কি করছে, আমার ক্লিনার কি করছে, আমার আইসিইউ সিকিউরিটি গার্ড কি করছে, এটা আমাকে দেখতে হবে। আমার পেশেন্টের ভিজিটার রেস্ট্রিক্ট করার, তো আইসিইউতে তো রেস্ট্রিক্ট করা থাকেই, কোভিড আইসিইউতে এখন ভিজিটার অ্যালাউডও না, কিন্তু এই ভিজিটাররা কিন্তু ইনফেকশন ক্যারি করে, তারা আউট অফ ইমোশন পেশেন্টের গায়ে হাত দিতে চায়, যেটা সেপসিসকে অ্যাগ্রাভেট করে, যেটার কারণে আমাদের সেপসিস প্রিভেনশন করাটা খুব ডিফিকাল্ট হয়। তাহলে প্রিভেনশনের আসলে এটা আমি খুব হালকা ভাষায় বলছি, এগুলো সব কিছুই প্রোটোকল আছে আমাদের, কি করতে হবে, কখন হ্যান্ড ওয়াশ করতে হবে। প্রতিটা রুগীকে টাচ করার সময় আগে আপনি হ্যান্ড ওয়াশ করবেন, টাচ করার পরে আপনি হ্যান্ড ওয়াশ করবেন, রুগীর সারাউন্ডিংয়ে এনি বিলঙ্গিংস টাচ করার পরে আপনি হ্যান্ড ওয়াশ করবেন। রুগীর এভরিথিং, রুগীর যা সারাউন্ডিং থাকে ওটা সেগুলো এভরি ডে আপনাকে ক্লিন করতে হবে। আপনি কি তাহলে কি আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে প্রচারণার কিছু অভাব রয়েছে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার? সচেতনতার অভাব আছে, লাইফস্টাইল হয়তো অনেকে জানে, প্র্যাকটিস করে না। হ্যাঁ, আমি শুধু বলবো না যে সাধারণ রুগী, আমাদের চিকিৎসক সমাজ, আমাদের সেবিকা সমাজ, এবং আমাদের হসপিটালে যারা আদার সাপোর্টিং স্টাফ আছে, ইনক্লুডিং ক্লিনার অ্যান্ড হসপিটাল সিকিউরিটি গার্ড, প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিসের মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে হবে। একটি বিষয় জানতে চাচ্ছি যে ইনফেক্টেড হবার পরে যে কোনো স্টেজেই কি সেপসিস হতে পারে? দেখেন, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কাদের ইনফেকশন হলে পরে সেপসিসের চান্স বেশি। তার মধ্যে এলডারলি পেশেন্ট, যার কোনো অর্গান ডিসফাংশন আছে, এমন পেশেন্ট যাদের কোনো কারণে প্রলংড হসপিটাল স্টে আছে, প্রলংড ইমমবিলাইজেশন আছে, লং টার্ম কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যারা খাচ্ছে, ইভেন যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে ভুগছে বা লং টার্ম অ্যান্টিবায়োটিক যারা নিচ্ছে। অ্যান্টিবায়োটিক ক্যান কিল ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক ক্যান মেক ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক ক্যান গিভ ইউ ইনফেকশন। সো এই ধরনের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো আমরা অ্যাসেস করি, আমরা যারা এটার বিশেষজ্ঞ আমরা এটা নিয়ে কাজ করি। সাধারণ মানুষের জন্য আমাদের
টেক হোম মেসেজ হলো লাইফস্টাইল প্র্যাকটিসে আমাদেরকে সেপসিস প্রিভেনশনটা নিয়ে আসতে হবে। জি ডক্টর আমিনা সুলতানা, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে বিরতির পর। ডক্টর ফিরোজ আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর আবারও আসবে আপনার কাছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটালে। এ পর্যায়ে আমি আবার যেতে যাচ্ছি ডক্টর ফিরোজের কাছে। ডক্টর ফিরোজ, আমরা অনেকেই ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করছি, তো সেই ক্ষেত্রে এই সেপসিসটাকে কতটা আরও ভয়ঙ্করের দিকে নিয়ে যাচ্ছে এবং অ্যাওয়ারনেসটা কীরকম দরকার? হ্যাঁ, আপনি এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছেন যে এই আপনার ইনডিসক্রিমিনেট অ্যান্টিবায়োটিক নেয়ার জন্যে সেপসিস বেশি হচ্ছে, বেশি লোক মারা যাচ্ছে। তো এখন কথা হলো কি, আপনারা প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, আপনারা ইউ হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব। আপনারা ইউ হ্যাভ ভেরি ট্যালেন্টেড ডক্টরস ইন বাংলাদেশ। তো বাংলাদেশে অনেক ট্যালেন্টেড ডক্টর আছে। তো আপনারা আমি আশা করি যে আপনারা ওই ডাক্তারদেরকে ইউজ করে হোল বাংলাদেশকে, পাবলিককে অ্যাওয়্যার করবেন, টু মেক দেম অ্যাওয়্যার দ্যাট টেকিং অ্যান্টিবায়োটিক ইজ ব্যাড. It is not good to take antibiotic until absolutely given by your doctor. আপনার যদি বাংলাদেশে যেভাবে আপনার এই যে ফার্মেসি থেকে ওষুধ দিয়ে দেয়, দিয়ে দেয়, পাবলিক উইল ট্রাস্ট দ্য ডক্টর, ওরা ডাক্তারকে বিশ্বাস করবে। এখন ডাক্তাররা যদি আপনি যদি রিপিটেডলি আপনাদের এই টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেন যে না, অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না, অ্যান্টিবায়োটিক খেলে ক্ষতি হতে পারে। এখন আমাদের যেটা ধারণা যে অ্যান্টিবায়োটিক ইজ অলওয়েজ গুড, কিন্তু আমি আপনার এই স্যাটারডেতে আই এম গোয়িং টু মেক এ প্রেজেন্টেশন আপনার ওই ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, আপনার ওই বাংলাদেশের ডাক্তারদের জন্য। তো আমি আজকে একটু পড়ছিলাম, আমি দেখছিলাম যে আপনার ইভেন ওই ভেন্টিলেটরে থাকার পর নিউমোনিয়াতে কিভাবে অ্যান্টিবায়োটিকের ডিউরেশন কমে গেছে। আপনার ফ্রান্স থেকে স্টাডি হয়েছে, আগে আমরা 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিতাম, এখন গাইডলাইন বলে 7 দিন অ্যান্টিবায়োটিক দিতে। এখন সেভারাল স্টাডিজ আপনার চলে আসছে যে 3 দিন অ্যান্টিবায়োটিক দিলে, মানে যেখানে মানুষ শ্বাস বন্ধ হয়ে গেছে, মেশিনে আছে, সেখানেও 2-3 দিনের বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না। তো ইউ ক্যান ডু আ ভেরি বিগ সার্ভিস টু বাংলাদেশ যদি আপনার, ইফ ইউ ক্যান গেট দ্য পাবলিক অন ইউর সাইড অ্যান্ড হ্যাভ দ্য ডক্টরস টেল দেম নট টু টেক অ্যান্টিবায়োটিক্স, তাহলে আপনারা সেপসিস এত প্রবলেম হবে না, আপনার ড্রাগ রেজিস্ট্যান্স হবে না। অ্যান্ড আই থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং দ্য অপরচুনিটি এই সেপসিস সম্বন্ধে আলাপ করার জন্য। জি ডক্টর ফিরোজ, আপনার কাছে আবার আসবো। ডক্টর আমিনা সুলতানা, করোনা মহামারী চলছে, এই করোনা কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তার সেপসিস হবার কোনো সম্ভাবনা অথবা আশঙ্কা, আতঙ্ক আছে কিনা? আসলে আমি কোভিড আইসিইউ ইনচার্জ, সবাইকে আমি এই সুযোগে একটু বলে নিই, কোভিডের সংখ্যা কিন্তু আবার বাড়ছে। যেরকম আমাদের প্রধানমন্ত্রী আগেই আমাদেরকে আশঙ্কা জানিয়েছিলেন মার্চে কোভিডের সংখ্যা বাড়তে পারে, ঘটনাটা কিন্তু সেরকমই ঘটছে। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাওয়ার হওয়ার মতো বিষয়, সেটা হলো আমার আইসিইউতে এই মুহূর্তে কিন্তু কোভিড ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ নেওয়ার পরে সেকেন্ড ডোজের জন্য ওয়েট করছেন এমন অনেক রোগী কোভিডে আক্রান্ত হয়ে এসেছেন, ভর্তি আছেন, আক্রান্ত হয়েছেন এবং সিভিয়ারিটি নিয়েই সিভিয়ারিটি বেশি বলে আইসিইউতে এসেছেন। এখানে আমার একটা সবাই বয়স্ক অথবা বেশিরভাগই বয়স্ক কোভিড রোগী, আমরা আসলে কম বয়সী রোগী খুবই কম পেয়েছি আইসিইউতে, এবং কম বয়সী রোগীদেরকে চিকিৎসা দেওয়ার পরে রেসপন্স আমরা ভালো পেয়েছি। বয়স্ক রোগী কিন্তু আমার যেটা অ্যাওয়ারনেসের বিষয়, যেটা আমার টেক হোম মেসেজ, সেটা হলো যে আপনি ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ইমিউন না, তো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর সেকেন্ড ডোজ। অ্যান্ড ইভেন আফটার দ্যাট আমাদের দেশে এখনো পর্যন্ত অ্যান্টিবডি টাইটারটা কিন্তু সব জায়গায় এভাবে অ্যাভেলেবল না, তো আপনি কিন্তু জানেন না আপনার অ্যান্টিবডি লেভেলটা হাই হয়েছে কিনা। সো ভ্যাকসিন দেওয়া মানেই আমি এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, ব্যাপারটা তা নয়। আমরা সবাই ভ্যাকসিনেটেড হব, ভ্যাকসিন সবার জন্য সবাইকে দিতে হবে, আবার একই সাথে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীকালেও আমরা কিন্তু করোনার যে প্রিভেন্টিভ মেজারগুলো এতদিন যেগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো কিন্তু একইভাবেই নিব, সেখানে যেন আমরা কোনো রকমের ছাড় না দিই।
এটা আমার একটা রিকোয়েস্ট সবার কাছে। এখন সেকেন্ডলি যদি আসি সেপসিসের কথা, হ্যাঁ কোভিডে রোগী মারা যায় না, রোগী মারা যায় কোভিডের যে সাইটোকাইন সিনড্রোম হয় সেটাতে। কোভিডের রোগী কোভিড বেশিরভাগ আমরা যেটা সবাই এখন এই পরিসংখ্যান সবার মুখস্থ, 15% রোগী শুধু হাসপাতালে আসে, বাকি 85% রোগী হাসপাতালেও আসতে হয় না, বাসায় তাদের চিকিৎসা হয়। এই 15% যারা হাসপাতালে আসে তাদের মধ্যে অনলি 5% কেসেস ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কেসগুলো আইসিইউতে আসে, এবং যারা আইসিইউতে আসে তারা কেউই কোভিড নিউমোনিয়ার কারণে আসে না, তারা সবাই আসে কোভিড নিউমোনিয়ার কারণে যে সাইটোকাইন রেসপন্স সিনড্রোম হয়, যে সাইটোকাইনগুলো বডিতে তৈরি হয়, সেটাই হলো ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্স। সেই ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্সই কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়, আইসিইউতে মরবিডিটির কারণ হয়। কোভিড আসলে প্রিভেনশনের আমার আর নতুন করে বলার কিছু নাই, সারা জাতি সেটা জানে, সবাই জানে কিভাবে প্রিভেন্ট করতে হবে, কিন্তু সেটা লাইফস্টাইল প্র্যাকটিসের মধ্যে ঢুকে যেতে হবে আমাদেরকে। এখন এমন একটা বিষয় আমি পরিস্থিতি, জানতে চাচ্ছি যে কি মনে করেন আমি করোনা পজিটিভ হলাম, তো সঙ্গে সঙ্গে কি আমি সেপসিস হচ্ছে কিনা অথবা কোনো সিমটম আছে কিনা, সেটার জন্য কি চিকিৎসকের কাছে কি আমি রেকমেন্ড চাইবো কিনা? আপনি করোনা পজিটিভ হওয়ার সাথে সাথে আপনার সব সিমটম চলে আসবে, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, ভাইরেমিয়া ফেজে যদি শুধু আপনার ভাইরাল নিউমোনিয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো চিকিৎসাই দেই না, বাসায় থাকে। কিন্তু এরপরে যে সিমটমগুলো যেগুলো বারবার সবাই জনগণকে বলা হয় যে এই সিমটম দেখা গেলে হাসপাতালে আসেন, ডক্টরের কাছে আসেন, সেখান থেকেই আসলে শুরুটা হয়। যখন আপনার অক্সিজেন, শ্বাসকষ্ট শুরু হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়, রেসপিরেটরি রেট বাড়তে থাকে, যখন আপনার ব্লাড প্রেশার ফল করতে থাকে, অল্টারড মেন্টেশন ডেভেলপ করতে থাকে, তখনই কিন্তু আপনার সিমটমগুলো শুরু হয়ে গেল। তখন কিন্তু আপনি হাসপাতালে আসবেন চিকিৎসার জন্য, এবং আইসিইউতে আসবে আরও পরে, যখন অক্সিজেন রিকোয়ারমেন্ট আরও বেশি বেড়ে যায়। কোভিডের ক্ষেত্রে সেপসিসের চান্সটা আরও বেশি, কারণ এই জন্য যে আমাদের সেপসিসের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো সবই কিন্তু কোভিড পেশেন্টের রিস্ক ফ্যাক্টর। কোভিড পেশেন্ট ইউজুয়ালি এলডারলি পেশেন্ট হয়, যেটা সেপসিসের রিস্ক ফ্যাক্টর। কোভিড পেশেন্ট ইউজুয়ালি আমরা এখন হসপিটালে যে পেশেন্টের বার্ডেনটা আসে সেটা হলো কোনো না কোনো অর্গান ডিসফাংশন, যেমন ইএসআরডি পেশেন্ট, তাকে মেনটেন্যান্স হেমোডায়ালিসিস নিতে হয়, তাকে কিন্তু প্রতি একদিন পর হাসপাতালে আসতেই হবে। তাকে আপনি বলতে পারবেন না যে তুমি বাসায় বসে থাকো, সে হাসপাতালে আসবে, ডায়ালাইসিস নেবে, এবং এটা করতে গিয়েই কিন্তু সে ইনফেক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে অর্গান ডিসফাংশনের পরে আসলে যে আমি কোভিড যখন ট্রিট করতে গিয়ে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, এটা কমন প্র্যাকটিস। আমি তাকে স্টিরয়েড জাতীয় ওষুধ দিচ্ছি, এগুলো সবই তো ইমিউনোসাপ্রেশন করে, এবং এই পেশেন্টগুলোর সেপসিস হয়, এবং সেপসিসটার প্রলঙ্গেশন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে রোগী খারাপ হয়ে যায়। সাথে আরও একটু যদি আমি যোগ করি, যেহেতু আমি একটা টারশারি হসপিটালে কাজ করি, আমি কিন্তু বাংলাদেশি রোগীর পাশাপাশি বিদেশি রোগীও চিকিৎসা করার সুযোগ হয় আমার, যাদের হয়তো ছোটোবেলাটা বাংলাদেশে কাটেনি, বা যাদের লাইফস্টাইল প্র্যাকটিস আমাদের মতো না। সেখানে আমাদের বেশ কিছু রাশিয়ান পেশেন্ট আছে এবং অন্যান্য পেশেন্টও আছে। তাদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দিলে যে রেসপন্স হয়, বাঙালি পেশেন্টকে আমার সেম রেসপন্স হয় না। তো এখানে এথনিক ডিফারেন্স আছে, জেনেটিক ডিফারেন্স আছে, এবং লাইফস্টাইল প্র্যাকটিসের ডিফারেন্স তো আছে। আমিনা সুলতান, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফিরোজ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা তো চিকিৎসা করছেন, তো এই করোনা মহামারীর সময় সেপসিস রোগীদের চিকিৎসা করাটা কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাদের? এটা আমাদের জন্য দিস ওয়াজ আ ভেরি বিগ লার্নিং কল। আপনার করোনা ভাইরাস আমেরিকায় প্রথম আসে নিউ ইয়র্কে, তো নিউ ইয়র্কে হয়তো 1-2 মাস অলরেডি চলে এসেছিল, কেউ বুঝতে পারেনি। তারপরে সঙ্গে সঙ্গে আপনার পুরো হসপিটাল ফ্লাড হয়ে গেছে। এখন এভরিবডি, লট অফ ইয়াং পিপল ডাইড। তো এখন আমরা অনেক কিছু করেছি, 1 বছরে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যে আগে সবাইকে আমরা ইন্টিউবেট করতাম, এখন ইন্টিউবেট ওই ভেন্টিলেটরে দিই না, অনেক রোগী ভালো হয়ে যায়। তো 1 বছরে আমরা অনেক কিছু শিখেছি, যেগুলো আমরা প্রথমে জানতাম না। অবশ্য বেশিরভাগ আপনার নিউ ইয়র্কে যখন প্রথম আসে, এটা আপনার আমাদের একটা জার্নাল আছে, মেডিকেল আপ টু ডেট আছে, ওখানে আপনি যদি দেখেন, ওখানে সব ডাক্তাররা ওইটা দেখে 60% অফ দ্য পেশেন্টস যারা ভেন্টিলেটরে গেছিল, দে ডাইড ইন নিউ ইয়র্ক। কিন্তু এখন আমরা শিখেছি অনেক কিছু, যে আমরা ওই ভেন্টিলেটরে দিই না। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, যে যেমন ধরেন ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস, আর করোনা ভাইরাস একটা ভাইরাস। তো যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা আমরা দিই,
এটা কিন্তু এক বছর থেকে আরেক বছর, আরেক বছর থেকে আরেক বছর চেঞ্জ হয়। কারণ ওই ভাইরাসটা আপনার চেঞ্জ হয়। ওটাকে আমরা মিউটেশন বলি। তো এখন আমরা আশা করেছিলাম যে করোনা ভাইরাস চেঞ্জ হবে না, কিন্তু আমরা অলরেডি মিউটেশন দেখা শুরু করেছি। আপনার ইউনাইটেড কিংডমে, ব্রাজিলে, সাউথ আফ্রিকা, ওগুলো ডিফারেন্ট স্ট্রেন। এখন কথা হলো আমরা যে ভ্যাকসিনগুলো দিচ্ছি, আমরা জানি না হাউ এফেক্টিভ ইট ইজ এগেনস্ট দ্য মিউটেড ভাইরাস। আপনার ইউনাইটেড কিংডমের যে মিউটেশন হয়েছে, ব্রাজিলে যে মিউটেশন হয়েছে, সাউথ আফ্রিকার যে মিউটেশন, তো ওই যে বটম লাইন যে আমরা ভ্যাকসিন নিয়ে যেন মনে না করি যে আমরা একদম কমপ্লিটলি ইমিউন হয়ে গেছি, আমরা মাস্ক ইউজ করা বন্ধ করে দিই। আর যে ফিউচার ভ্যাকসিন গুলো আসবে, আপনার মনে হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতোই ওদের মডিফাই করতে হবে এই মিউটেশনের জন্য। তো এখন আমরা সারা পৃথিবীতে আমরা একটু উই নো হাউ টু ট্রিট কোভিড আ লিটল বিট বেটার। আমরা বাংলাদেশেও সবাই এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। এখন আমরা আই থিঙ্ক উই আর হ্যান্ডলিং ইট আ লিটল বিট বেটার। আমরা ওই ভেন্টিলেটরে বেশি রুগী দিই না আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি নিডেড। জি ডক্টর ফিরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। ডক্টর আমিনা সুলতানা, আপনাকেও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে, তাই করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।